আপনার সবকিছু সযত্নে গুছিয়ে রাখতে এলো পারফিউম মাস্টার ব্যাচ সমৃদ্ধ নান্দনিক ডিজাইনের রয়্যাল আলমিরা। রয়্যাল আলমিরা, ঘরের ভিতর আরেক ঘর। রেড জোন নিয়ে জনমনে বিভ্রান্তি কাটেনি, সময়ের সাথে দূর হবে সংশয়, দাবি সেতুমন্ত্রীর। লকডাউনেও পূর্ব রাজাবাজারে বেড়েছে সংক্রমণ। করোনায় ডেক্সামেথাসন কেনার হিড়িক, বেপরোয়া ব্যবহার না করবার পরামর্শ। গণস্বাস্থ্যের কিট কার্যকর নয়, বঙ্গবন্ধু মেডিকেলের গবেষণা। বিভিন্ন ধরনের অশোভন উক্তি আমরা মনে করি সুস্থ গবেষণার ক্ষেত্রে এটা শোভন না। রোগীর স্বজনদের হামলায় চিকিৎসক মৃত্যুতে তোলপাড়, খুলনায় অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ডাক্তাররা। প্রথমবার একদিনে শনাক্ত 4000 করোনা আক্রান্ত, বাণিজ্য মন্ত্রী। রাজধানীতে গত মাসে 3 গুণ দাফন। এবং রক্তাক্ত লাদাখ সীমান্তে উত্তেজনা, চীনের সামরিক মহড়া, সমুচিত জবাবের হুঁশিয়ারি ভারতের। मैं देश को भरोसा दिलाना चाहता हूं, हमारे जवानों का बलिदान व्यर्थ नहीं जाए। আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড টি-শার্ট। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তানফির আহমেদ, আমি সাবিহা নিকার দৃষ্টি। দর্শক, স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত পরিষ্কার রাখুন। বাংলাদেশে তৈরি গভীরতম সিঙ্ক, আরএফএল কিচেন সিঙ্ক। এবার পুরো খবর। রেড জোন নিয়ে জনমনের বিভ্রান্তি কাটেনি এখনো, তবে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে ঢাকার 2 মেয়র সহ সব সিটি কর্পোরেশনের মেয়রদের সাথে ভার্চুয়াল বৈঠকে বসছেন স্থানীয় সরকার মন্ত্রী। এদিকে সেতুমন্ত্রী জানিয়েছেন, সময়ের সাথে দূর হবে মানুষের সংশয়। এদিকে লকডাউনের মাঝেও রাজধানীর পূর্ব রাজাবাজারে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন ধরে সারা দেশে আলোচনার বড় উপলক্ষ রেড জোন আর লকডাউন। সংক্রমণের হার অনুযায়ী দেশকে 3 রঙে অর্থাৎ রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করার সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে তা নিয়ে সংশয় মানুষ। যদিও রাজধানীর যেসব এলাকার প্রবেশমুখে গেট আছে সেগুলো মার্চের মাঝামাঝি থেকেই বন্ধ, এতে স্বস্তিতে এলাকাবাসী। এই গেটটা বন্ধ হওয়াতে অনেক উপকার হয়েছে, যার জন্য করোনা প্রবেশ করতে পারে নাই। যাইতে পারতেছি না, বাজার সদা করতে পারছি না, খাওয়ান সব দিক দিয়ে কষ্ট হইতেছে। আমাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয় না বা এই ব্যাপারে আমরা জানি না কিছু, আমাদের এখানে লকডাউন আছে কিনা। এমন পরিস্থিতিতে পরীক্ষামূলক লকডাউন এলাকা পূর্ব রাজাবাজার পরিদর্শনে যান স্থানীয় সরকার মন্ত্রী ও ঢাকা উত্তরের মেয়র। মন্ত্রী জানান, সমন্বিত সভার মাধ্যমে সিদ্ধান্ত হবে রেড জোন নিয়ে, আর তা হলেই বাস্তবায়ন করবে সিটি কর্পোরেশন। আজকে আমরা মিটিং করব, তো সেই মিটিং এর পরে আমরা চূড়ান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে আমাদের অ্যাকচুয়ালি দায়িত্বটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় করছেন। তো আমরা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলোকে। এত ফাইন টিউনিং তাদের কাছে কিন্তু নেই এখন পর্যন্ত, এই জন্যই তারা সময় চাচ্ছে। আমরা বিশ্বাস করি যে আজকের থেকে তারা আমাদের দেওয়া শুরু করবে এবং আমি পর্যায়ক্রমে, একসাথে কিন্তু আমি সব জায়গায় কিন্তু করবো না, পর্যায়ক্রমে করব। যদিও লকডাউন কার্যকর হবার 8 দিন পর সংক্রমণ বেড়েছে পূর্ব রাজাবাজারে। আগে ছিল 39 জন, নতুন করে আক্রান্ত হয়েছেন আরো 24 জন। পরীক্ষা করা হয়েছে 132 জনের। লকডাউন বিভ্রান্তি নিয়ে সেতুমন্ত্রী আর তথ্যমন্ত্রী জানিয়েছেন, সময়ের সাথে দূর হবে মানুষের সংশয়। এলাকা চিহ্নিত হয়েছে, উচ্চ সংক্রমিত এলাকা, মধ্যম সংক্রমিত এলাকা, কম সংক্রমিত এলাকা, কিংবা একেবারেই সংক্রমণ হয়নি এমন এলাকা। কিন্তু তাই বলে এই সমস্ত জায়গায় লকডাউন অফিসিয়ালি এখনো ঘোষণা করা হয়নি। ম্যাপিং এর মাধ্যমে রেড, ইয়েলো এবং গ্রিন জোন করতে যাচ্ছে। সঠিক সমন্বয়ের উপর নির্ভর করবে কার্যকর ফল। স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন, ডিএমপি সহ সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্তৃপক্ষের মাঝে সুসমন্বয় গড়ে তুলতে হবে।
শতাধিক দিন পার করেও বাংলাদেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। এদিকে সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে গণভবনে সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সংক্রমণ রোধে এই পর্যন্ত নেওয়া উদ্যোগ বাস্তবায়ন এবং কোভিড-19 মোকাবেলায় প্রয়োজনীয় নির্দেশনা দেন সরকার প্রধান। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কাউকাউস, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ABM আবদুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ ও কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোর্শেদ জামান। সংকটাপন্ন করোনা রোগীদের চিকিৎসায় জীবন রক্ষাকারী ওষুধ ডেক্সামেথাসন। যুক্তরাজ্যের একদল গবেষক এই তথ্য দেওয়ার পর হিড়িক পড়েছে ওষুধটি কেনার। ভিড় বেড়েছে ফার্মেসিতে, তবে চিকিৎসকদের পরামর্শ বেপরোয়াভাবে এই ওষুধ ব্যবহার না করার কারণ চিকিৎসকদের পরামর্শ ছাড়া ডেক্সামেথাসন ব্যবহারে আছে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া। আশিকিন প্রিন্সের রিপোর্ট। 1957 সালে আবিষ্কার করা হয় অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ ডেক্সামেথাসন, যা সিনথেটিক স্টেরয়েড। যুক্তরাজ্যের একদল গবেষক এই ওষুধকে এখন করোনা আক্রান্ত রোগীদের জীবন রক্ষাকারী বলে দাবি করছেন। তবে এই ওষুধ তাদের জন্যই যাদের অবস্থা সংকটাপন্ন, আর এই ওষুধ সস্তা এবং সহজলভ্য। দেশে এই খবর প্রচারের পর অনেকেই ভিড় করছেন ওষুধের দোকানে। বিক্রেতারা বলছেন এরই মধ্যে বেড়ে গেছে এই ওষুধের চাহিদা। আমি আজকে সকালে অর্ডার দিছি, মালটা আসে নাই, বলতেছে এটা নাকি শর্ট সাপ্লাই। আর আমি যেহেতু জানতে পারছি যে এটা করোনার ট্রিটমেন্ট হইতেছে, এর জন্য অর্ডারটা দিয়েছিলাম, কিন্তু আমাকে দিতে পারে নাই। তো স্লো চলার কারণে আমাদের কাছে আগে এক বক্স উঠেছি, বেচছি, এখন যতটুকু আছে আমরা কাস্টমার চাইলে দিতেছি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন ডেক্সামেথাসন সেই সব রোগীদের জন্য যাদের অক্সিজেনের প্রয়োজন হয়। স্টাডিটা চলছে, তারা স্টাডির কমপ্লিট হওয়ার আগেই তাদের একটা অবজারভেশন পেয়েছে, সেটা দিয়েছে। অক্সিজেন যাদের দরকার নাই তাদের ক্ষেত্রে কিন্তু এটার কোনো উপকারিতা নাই। এটি হচ্ছে কোভিডের কারণে সৃষ্ট যে শ্বাসতন্ত্রীয় জটিলতা, যাদের অক্সিজেনের দরকার হয় এবং ভেন্টিলেটরের দরকার হয়, সেই জটিলতা কমাতে এবং ভেন্টিলেটরের উপর নির্ভরশীলতা কমিয়ে রোগীকে সুস্থ করার ক্ষেত্রে এই ওষুধটি কার্যকর বলে প্রমাণিত হয়েছে। এছাড়া এই ওষুধের আছে পার্শ্ব প্রতিক্রিয়া, তাই চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার না করার পরামর্শ। পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টস রয়েছে, যেমন শরীরের ওজন বেড়ে যায়, পাকস্থলীর আলসার বাড়িয়ে দেয়, শরীরের ত্বকে এক ধরনের ক্ষতি করে এবং হরমোনেরও কিছুটা পরিবর্তন করে, ইত্যাদি নানা জাতীয় সমস্যা তৈরি হয়। তবে সবসময় এই ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং নির্দেশনা অনুযায়ী ব্যবহার করা উচিত। মেটিকুলাস ইন্ডিকেশন ছাড়া, ডেফিনিট ইন্ডিকেশন ছাড়া যদি আমরা ব্যবহার করতে থাকি, বডির ইমিউনিটি কমে যায়, প্রতিরোধ ক্ষমতাটাকে একেবারেই কমিয়ে ফেলে, যার জন্য সেকেন্ডারি ইনফেকশন, অন্যান্য ব্যাকটেরিয়া দ্বারাও ইনফেকশন হতে পারে। দেশের করোনা চিকিৎসায় যে জাতীয় গাইডলাইন রয়েছে সেখানে এই ওষুধের উল্লেখ আছে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। গণস্বাস্থ্য কেন্দ্রের কিট নিয়ে সরকারের পদক্ষেপকে ঘিরে আলোচনা সমালোচনা কম হয়নি। 1 মাস গবেষণার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানালো করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট কার্যকর নয়, তবে যেসব এলাকাতে PCR ল্যাব নেই সেখানে কিছুটা সহায়ক হতে পারে এই কিট। জবাবে গণস্বাস্থ্য জানিয়েছে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট পাবার পর প্রতিক্রিয়া দেবেন তারা। অনেক জল ঘোলার পর 6 সদস্যের 1 মাসের গবেষণার ফল করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট কার্যকর নয়। গবেষণার ফলাফলে কিট নিয়ে 3টি পর্যবেক্ষণ দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কমিটি। এই কিটটি উপসর্গ নিয়ে আসা রোগীদের করোনা শনাক্ত করতে কার্যকরী নয়, তবে কোথাও কোথাও PCR ল্যাব না থাকলে কিছুটা সহায়ক হতে পারে এই কিট। উপসর্গের 2 সপ্তাহ পর করোনা শনাক্ত করা সম্ভব গণস্বাস্থ্যের কিটের মাধ্যমে, তবে 70% বেশি নয়। সেই সাথে কেউ এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন কিনা তাও জানা সম্ভব। গণস্বাস্থ্যের কিট অ্যান্টিবডি শনাক্ত করতে পারলেও ইনফেকশনের শুরুতে IgM ও ইনফেকশনের পরের দিকে IgG আলাদা করতে পারে না। এই কিটটি উপসর্গ নিয়ে আসা রোগীদের রোগ শনাক্তকরণে কার্যকরী নয়। উক্ত কিট কোভিড রোগের ব্যাপ্তি বা সেরো প্রিভ্যালেন্স দেখার কাজে ব্যবহার করা যেতে পারে, যে ক্ষেত্রে এই কিটের মাধ্যমে 70%
রোগী যাদের ইতিপূর্বে কোভিড রোগ হয়েছিল তাদের শনাক্তকরণ সম্ভব। গবেষণার ফল প্রকাশে দেরি নিয়ে নানা মহলের সমালোচনার কড়া জবাব দেন উপাচার্য কনক কান্তি বড়ুয়া। যদি কেবল ব্লেম দেওয়া হয় আমাদের গবেষক দল তো মাঝে মাঝে হতাশ হয়ে পড়েছিলেন, কারো সম্পর্কে ঘুষ, কারো সম্পর্কে এটা, কারো সম্পর্কে ওইটা, এগুলো আমার মনে হয় সঠিক কথা না। বিভিন্ন ধরনের অশোভন উক্তি আমরা মনে করি সুস্থ গবেষণার ক্ষেত্রে এটা শোভন না। যদি সেটা মানসম্মত কিট হয়। গবেষকদের মধ্যে কেউ কেউ বলছেন এই কিটটি গুরুত্বপূর্ণ, তবে এই নিয়ে আরো গবেষণা করা দরকার। এই কিটটি অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের বিজ্ঞানের অবস্থার পরিপ্রেক্ষিতে অবশ্যই একটি ভালো কিট। তবে এই কিটটি যদি আরও বেশি পরিমাণ শনাক্ত করতে পারে, অর্থাৎ 95% ব্যক্তিকেই যদি শনাক্ত করতে পারে, তাহলে এটি খুবই মানসম্মত একটি কিটে পরিণত হবে এবং আমি আশাবাদী যে গবেষক দল এই কাজটি সমাপ্ত করবে। এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য জানিয়েছে আনুষ্ঠানিকভাবে তারা রিপোর্টটি পায়নি এখনো। পেলে তাদের মতামত বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হবে। আমাদের গবেষণার ফলটা ওনাদের কাছে ফরওয়ার্ড করে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। ঠান্ডা বা গরম কিছু খেলে দাঁতে যে শিরশিরে অনুভূতি হয় সেটাই দাঁতের সেনসিটিভিটি। দ্রুত সমাধান না করলে এটি আরও গুরুতর হতে পারে। ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন, কারণ সেন্সোডাইন দাঁতের শিরশিরে অনুভূতি থেকে আরাম দেয়। করোনায় দেশে একদিনে সর্বোচ্চ 4000 জন শনাক্ত হয়েছেন, মারা গেছেন 43 জন। এই নিয়ে এ পর্যন্ত 1305 জন মারা গেলেন কোভিড-19-এ। মোট আক্রান্তের সংখ্যা 98,489, রেকর্ড 17,527টি নমুনা পরীক্ষা হয়েছে গেল 24 ঘন্টায়। মারা যাওয়া 43 জনের মধ্যে 28 জন পুরুষ ও 15 জন নারী। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে 5,51,244 জনের। সুস্থ হয়েছেন 38,189 জন। এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনাতে আক্রান্ত হয়েছেন। বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন। পরীক্ষা করালে তার ফলাফল পজিটিভ আসে, যদিও তার শরীরে কোনো উপসর্গ নেই। রাজধানীর এভার কেয়ার হসপিটালে তিনি চিকিৎসা নেবেন বলে জানা গেছে। বাণিজ্যমন্ত্রী গত 15 জুন সংসদের বাজেট অধিবেশনেও যোগ দেন। এদিকে সিলেট 2 আসনের সংসদ সদস্য গণফোরাম নেতা মোকাব্বির খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি হন তিনি। পরে করোনা পরীক্ষার ফল পজিটিভ হয় তার। বেড়েছে মৃত্যুর মিছিল। রাজধানীর কবরস্থানগুলোতে মে মাসের আগের মাসের তুলনায় দাফন হয়েছে 3 গুণ। দৃষ্টি একই অবস্থা কিন্তু ঢাকার আশপাশের অন্যান্য জায়গাগুলোতেও। করোনায় মৃতদের দাফনের সাথে জড়িত সংগঠনগুলো বলছে যে আগের চেয়ে প্রায় 3-4 গুণ বেড়েছে মরদেহ কবর দিচ্ছেন তারা। আর একই চিত্র শ্মশানেরও। ফয়সাল হোসেন এই নিয়ে একটু রিপোর্ট করেছেন। প্রতি মাসে 7 বর্ষ হয়েছে, প্রতি মাসে 155 থেকে 60, 55-60 এরকম প্রতি মাসে। গত মাসে হয়েছে 7 বর্ষ। রাজধানীর সবচেয়ে বড় কবরস্থান রায়ের বাজারে গত মাসেই দাফন করা হয়েছে 554টি মরদেহ। অথচ এর আগের 3 মাস ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মিলিয়ে এই সংখ্যা ছিল 482। আজিমপুর কবরস্থানে মার্চ ও এপ্রিল মাসে 750 মরদেহ কবর দেওয়া হলেও মে মাসে তা দাঁড়ায় প্রায় 1100 জনে। গেল মাসেই খিলগাঁও কবরস্থানে এপ্রিলের তুলনায় দাফন হয়েছে প্রায় দ্বিগুণ। জুরাইন, বনানী, উত্তরাসহ বাকি কবরস্থানগুলোর অবস্থানও প্রায় একই। লাশ দাফনের সংখ্যা বেড়েছে অনেক। চলতি মাসেও আমাদের লাশ সংখ্যা এভাবে ওই একই থাকবে, হয়তো 1000-এর ঘরে চলে যাবে। এটা কি হঠাৎ করে বাড়ছে? আপনার এই এতদিন অভিজ্ঞতা আপনার কি মনে হচ্ছে হঠাৎ করে? এটা হঠাৎ করে বেড়েছে। সাধারণ এবং করোনা দুইটাই মিলে 552 বা 53 এরকম হয়েছে। সারা দুনিয়ায় করোনায় আক্রান্ত। করোনা বা করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফনে কাজ করা সংগঠনগুলি বলছে দিনে আগে 10 থেকে 15 জনের মরদেহ দাফন করলেও এখন বেড়ে দাঁড়িয়েছে 40 থেকে 50 জনে। আমরা আগে যে পরিমাণ ডেড বডিগুলো দাফন করতাম সেটা দিনে হয়তো বা আমরা এবং অন্যান্য সংস্থা মিলে দেখা যেত যে 20টা 25টা এরকম। এখন দেখা যাচ্ছে সব মিলে লাস্টের দিনের শেষে আমরা পাই দেখা যায় যে 40টা 35টা এরকম হয়ে গেছে। দেশে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সঙ্গত কারণে এখন আমরা মৃতদেহ দাফন আরো বেশি করতে হচ্ছে আমাদেরকে। ঢাকার বাইরের জেলার চিত্রেও খুব বেশি ফারাক নেই।
মে মাসে এসব কবরস্থানে দাফন হয়েছে আগের মাসের চেয়ে প্রায় দ্বিগুণ মরদেহ। করোনা চলাকালীন সময়ে এখন লাশ আসতেছে বেশি এবং দাফন কাফন বেশি হচ্ছে। করোনার ভয়াবহতাটা এতই ছিল যে ওইখানে আপনার 50 বা 55 থেকে আপনার একেবারে 103। রাজধানী সহ আশেপাশের জেলায় শ্মশানেও প্রায় দ্বিগুণ সৎকারের সংখ্যা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতি পর আবার ফিরলাম রাত 10টার খবরে। দেখছেন চ্যানেল 24। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু। রোগীর স্বজনদের হামলায় চিকিৎসক মৃত্যুর ঘটনায় তোলপাড় খুলনা সহ সবখানে। জড়িতদের বিচার দাবিতে খুলনায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। বিকেলে বিএমএর সভায় জানানো হয় সব আসামিকে গ্রেফতার না করা পর্যন্ত এই কর্মবিরতি চলবে, তবে চালু থাকবে খুলনা মেডিকেলের জরুরি সেবা ও করোনার হাসপাতাল। নবজাতক জন্মের পর অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির মৃত্যু, আর তাতেই ক্ষুব্ধ স্বজনরা। চিকিৎসক ও ক্লিনিক মালিক ডাক্তার রকিবউদ্দিনের ওপর চালানো হয় হামলা, যার স্পষ্ট ছবি ফুটে ওঠে রাইসা ক্লিনিকের সিসি ক্যামেরায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ হত্যার ঘটনায় 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 8 থেকে 10 জনের বিরুদ্ধে মামলা করেন ডাক্তার রকিবের ভাই সাইফুল ইসলাম। এর মধ্যে গ্রেপ্তারও হন আব্দুর রহিম নামে এক আসামি। বাকি আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নামেন চিকিৎসকরা। জানান, যতদিন হামলাকারীদের আইনের আওতায় না আনা হচ্ছে ততদিন কর্মবিরতিতে থাকবেন তারা। এরকম একটি সংস্কৃতি রাষ্ট্রে চলে আসছে দীর্ঘদিন। রাষ্ট্র সন্ত্রাসীদের মনে কোনো ভয় সৃষ্টি করতে পারে না, অথবা সন্ত্রাসীরা রাষ্ট্রকে ভয় পায় না। প্রশাসনকে অনুরোধ জানাই যে দ্রুত দোষী ব্যক্তিদেরকে তারা গ্রেফতার করুক এবং শাস্তিমূলক ব্যবস্থার নমুনা অন্তত আমাদেরকে দেখাক। যদি এর বিচার না হয় রাষ্ট্রীয়ভাবে, তাহলে আমরা চিকিৎসকদের সমস্ত কার্যক্রম বন্ধ করব। তবে কর্মবিরতির বাইরে থাকছে শুধু খুলনা মেডিকেলের জরুরি সেবা ও করোনা হাসপাতালের চিকিৎসা। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা। দেশের বাইরের খবর। লাদাখ সীমান্তে ভারত চীন সংঘর্ষে প্রাণহানির পর থমথমে অবস্থা দুদেশের সীমান্তে। এর মধ্যেও এলাকায় সামরিক মহড়া করেছে বেইজিং। বিক্ষোভ হয়েছে ভারতের জম্মু সহ বিভিন্ন শহরে। শহীদ সেনাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪৫ বছরের মধ্যেই প্রথম লাদাখের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে ২০ ভারতীয় সৈন্যের প্রাণহানি। ভারতের সেনা সূত্রের দাবি, এক কমান্ডার সহ চীনের ৪৫ সেনার মৃত্যু হয়েছে। অবশ্য সংঘর্ষের পরদিন একই এলাকায় এমন সামরিক মহড়া করেছে চীন। প্রাণ হারানো ভারতীয় সেনাদের পরিবারের সদস্যরা ক্ষোভ জানিয়েছেন। যারা আমার সন্তানকে হত্যা করেছে, সরকারের প্রতি আহ্বান, এর কড়া জবাব দেবেন। লাদাখ সীমান্তে হামলায় ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। বিক্ষোভ হয়েছে জম্মু সহ বিভিন্ন শহরে। চায়না নে হিন্দুস্তান কি জমিন ছিনি হে। প্রধানমন্ত্রী, পুরো দেশ আপনার সঙ্গে আছে। অবশ্যই এই হামলার পাল্টা প্রতিক্রিয়া চায় দেশবাসী। আপ কাহা ছুপ গয়ে হ্যাঁ। হামলার একদিন পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন মোদী। দেশবাসী গর্ব করে বলতে পারেন, আমাদের বীরেরা মারতে মারতে প্রাণ বিলিয়ে দিয়েছেন। দেশের অখণ্ডতা সবার উপরে। ভারত শান্তি চায়, কিন্তু কেউ প্ররোচনা দিলে উপযুক্ত জবাব দিতে আমরা প্রস্তুত। मैं देश को भरोसा दिलाना चाहता हूं, हमारे जवानों का बलिदान व्यर्थ नहीं जाएगा। গালওয়ানের সংঘর্ষে গুরুতর আহত 17 সেনাকে প্রতিকূল আবহাওয়া ও উচ্চতাজনিত কারণে সময়মতো উদ্ধার করে চিকিৎসা করানো সম্ভব হয়নি, ফলে তাদের মৃত্যু হয়। শুধু লাদাখ নয়, গালওয়ানের ঘটনার জেরে সিকিম ও অরুণাচল প্রদেশের সীমান্তেও যে কোনো সময় উত্তেজনা ছড়ানোর শঙ্কা তৈরি হয়েছে। সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা নিরসনে এ মাসের শুরুতেই বৈঠক করে চীন ভারত। পারস্পরিক সমঝোতাও হয়, তবে নিয়ম ভেঙে ভারতের উস্কানিমূলক হামলা পরিস্থিতি খারাপ করবে।
ভারত চীন দুপক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শাকিল মাহমুদ, চ্যানেল 24। ভারত চীন সীমান্তে সৃষ্ট সংকটের শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। চ্যানেল 24-কে টেলিফোনে এই তথ্য জানান তিনি। মনে করি সকল সমস্যার সমাধান আলোচনার মধ্যে হওয়া সেই প্রেক্ষিতে আমরা এই ক্ষেত্রে যোগ্য ভারত এবং চায়না এই যে সমস্যা তারা আলোচনার মধ্যে সমস্যার সমাধান করলে ভালো, আর এটা যদি এসকালেট না করে তার জন্য আমরা অনুরোধ জানাই। এ পর্যায়ে আরো একটি বিরতি নিচ্ছে, একটু পর। আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন চ্যানেল 24। করোনা মোকাবেলায় সব দেশের পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার একে আব্দুল মোমেন। চীনের 10 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সাথে সিলেট ও চট্টগ্রামের চিকিৎসকদের মতবিনিময়ের সময় এই আহ্বান জানান তিনি। বলেন, চীনের বিশেষজ্ঞ দলের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপকৃত হচ্ছেন। এ সময় চীন সরকার এবং সে দেশের বেসরকারি সংস্থা আলিবাবা ও জ্যাকমা ফাউন্ডেশনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানান। আমি মনে করি বাংলাদেশে সফররত চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলের অভিজ্ঞতা থেকে আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপকৃত হবেন। আমি চায়নাকে সব ধরনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক পরিচালক ডাক্তার আব্দুল আহাদের। সিভিল সার্জন ডাক্তার আব্দুল কুদ্দুস জানান, সকালে চিরিরবন্দর উপজেলার আলোকদিঘিতে নিজ বাড়িতে মারা যান তিনি। গেল 8 জুন নমুনা পরীক্ষা করে তার করোনা পজিটিভ আসে। এরপর থেকে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এদিকে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে খুলনায় 2, পিরোজপুরে 2 ও লালমনিরহাটে আরও 2 জন সহ বিভিন্ন স্থানে মৃত্যু হয়েছে 11 জনের। ভারতে একদিনে করোনায় সর্বোচ্চ 2000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণহানি প্রায় 12,000, আর বিশ্বে প্রাণহানি 4,41,000। আক্রান্ত 81,62,000-এরও বেশি মানুষ। ব্রাজিলে একদিনে সর্বোচ্চ শনাক্ত প্রায় 35,000 মানুষ। দেশটিতে মোট আক্রান্ত 9 লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে 24 ঘন্টায় প্রাণ গেছে 1282 জনের। চীনের বেইজিংয়ে নতুন করে আক্রান্ত 31 জন। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে বেইজিং প্রশাসন। শহরটিতে বাতিল করা হয়েছে 1200 ফ্লাইট। টেক্সাস, ফ্লোরিডা সহ যুক্তরাষ্ট্রের 17 রাজ্যে বেড়েছে আক্রান্তের সংখ্যা। আরও 30 দিনের জন্য সীমান্ত বন্ধ রাখবার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ইউনাইটেড হাসপাতালের শীর্ষ 4 কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত চলাকালীন অবস্থায় দেশ ছাড়তে পারবেন না হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালক সহ 4 জন। গত 27 মে ইউনাইটেড হাসপাতালে করোনা ইউনিটে আগুনে লেগে প্রাণ হারান চিকিৎসাধীন 5 জন। এদিকে লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলামের স্ত্রী, মেয়ে ও শালিকাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ পর্যায়ে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর। বিরতির পর আবারও ফিরলাম। দেখছেন রাত 10টার খবর। এবার জিপিএইচ ইস্পাত হাল না ছাড়ার গল্প। ছিন্নমূল অসহায় মানুষের মুখে একবেলা খাবার তুলে দিচ্ছেন লালমনিরহাটের 18টি ব্যাচের এসএসসি পরীক্ষার্থীরা বা শিক্ষার্থীরা। প্রতিদিন রাতে শহরের স্টেশন এলাকায় খাবার বিলি করেন তারা। এমন উদ্যোগে খুশি ছিন্নমূল মানুষগুলো। লালমনিরহাট থেকে মিলন পাটোয়ারির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোনো মতে দিন পেরোলেও রাত কাটবে কিভাবে, খেয়ে নাও অনাহারে থেকে সন্ধ্যার অন্ধকার দুশ্চিন্তা ছুঁয়ে যেত স্টেশনে বসবাস করা এই মানুষগুলোর। লালমনিরহাটের একবেলার আহার নামে সংগঠনটি দূর করেছে রেলওয়ে স্টেশনে জীবন কাটানো পরিবারগুলোর রাতের খাবারের চিন্তা। পকেট খরচের টাকা থেকে পর্যায়ক্রমে অসহায়, প্রতিবন্ধী, ছিন্নমূল মানুষের একবেলার খাবারের যোগান দিচ্ছেন 2000 থেকে 2018 সালের এসএসসির শিক্ষার্থীরা।
এগিয়ে এসেছে, একবেলা খাবারের ব্যবস্থা করেছি। প্রোগ্রামটার আমরা এর জন্য নাম দিয়েছি একবেলা আহার। আমরা এইটা চেয়েছি যে তারা যেন একবেলা হলেও শান্তিতে বসবাস করতে পারে। কোনো রাতে খিচুড়ি, কখনো বিরিয়ানি, আবার কোনোদিন ভাত মাছ ডিম দিচ্ছে সংগঠনটি। খুব ভাল লাগতেছে বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করি তারা আরো যুগ যুগ বাঁচতে থাকে, আল্লাহ দেওয়ার মতো তৌফিক দিক। আল্লাহর কাছে আমার এইটুকু ফরিয়াদ বাবা। প্রতিদিন একবার করে খাবার দেয়, আমরা সবাই যে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খাইতেছি আর কি। উদ্যোক্তারা জানান করোনাই তাদের অভুক্ত মানুষের পাশে থাকার দীক্ষা দিয়েছে। এই স্টেশনে অনেক ভিক্ষুক, প্রতিবন্ধী, পাগল জাতীয় লোকজন যারা ছিল তারা দেখা যাচ্ছে যে এখানে খাবারের অভাবে ছিল আর কি। তখন আমরা চিন্তা করলাম যে এই সমস্ত লোকজনকে নিয়ে কিছু করা যায় না কিনা। 27 মে থেকে প্রতি রাতে আয়োজন করা হচ্ছে এই একবেলার আহারের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। খেলার খবর। আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে জাতীয় দলের ফুটবলারদের ক্যাম্প, যেখানে সবার জন্য বাধ্যতামূলক থাকবে করোনা পরীক্ষা। অনলাইন সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। এদিকে কোচের চাওয়া অনুযায়ী বিদেশে ক্যাম্প করার সম্ভাব্যতা যাচাই করবে ফেডারেশন। হেড কোচের পর সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের সাথেও চুক্তি নবায়ন করবে বাফুফে। নতুন শুরুর অপেক্ষায় দেশের ফুটবল, সাথে জেমিদের আরো একটি অধ্যায়, আরো একটি মিশন। চুক্তি নবায়ন হয় বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো এখন পরিকল্পনায়। ঠিক আছে, 4 ম্যাচের ছক কষতে ব্যস্ত জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। তাই তো কোচের চুক্তি নবায়নের 24 ঘন্টা না পেরোতেই অনলাইন সভায় ফুটবল কর্তারা। ঠিক আছে, অন্তত 8 সপ্তাহ আগে জাতীয় দলের ক্যাম্প কার্যক্রম শুরু করতে চায় ফেডারেশন। পরের ম্যাচে যেখানে সম্ভাব্য সূচি 8 অক্টোবর। প্রাথমিক তালিকায় থাকবে 44 ফুটবলার, যারা আগস্টের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে যোগ দিবেন ক্যাম্পে। 2 সপ্তাহের মধ্যে কোচিং স্টাফ সহ সকল ফুটবলারকে করা হবে কোভিড-19 টেস্ট। সকল খেলোয়াড়দেরকে আমাদের পরীক্ষা করতে হবে, আইসোলেশন করতে হবে তারা ক্যাম্পে জয়েন করার সময়, যে তারা সকলে কোভিড মুক্ত আছে কিনা। সেই জন্য আমরা চিন্তা করছি আমরা আগস্টের প্রথম সপ্তাহে আমাদের ক্যাম্প কল করব। বিশ্বকাপ বাছাইয়ের নতুন শুরুর আগে শিষ্যদের তৈরি করতে বিদেশে প্রস্তুতি ক্যাম্প করতে চান হেড কোচ, যা ভাবনায় আছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির। কিন্তু সবই নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর। তবে প্রাথমিকভাবে জাতীয় দলের ফুটবলারদের জন্য ঢাকা ও পার্শ্ববর্তী শহরগুলোতে কোয়ারেন্টাইন জোন খুঁজছে বাফুফে। বিদেশে ক্যাম্প করতে যেতে পারবে কিনা সেটা আমরা দেখব অবস্থার পরিপ্রেক্ষিতে। যদিও আমাদের কোচ রেকমেন্ড করেছে বিদেশে যাওয়ার জন্য, আমরা দেখব যে সেই আমাদের বিদেশে যাওয়ার জন্য অন্য দেশ আমাদেরকে গ্রহণ করছে কিনা। জেমিডে আসবেন 16 আগস্ট। শেষ চুক্তিতে জেমিডের প্রায় 150 দিনের ছুটি থাকলেও এবার তা কমিয়ে আনা হয়েছে 100-তে। বাড়তে চলেছে সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসের চুক্তির মেয়াদও। স্টুয়ার্টের সাথে আমাদের কথা চলছে, আর কয়েকদিনের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে গণপরিবহন এড়িয়ে চলুন। ব্যবহার করুন দুরন্ত বাইসাইকেল, যা আপনার দেহের ইমিউন সিস্টেম ডেভেলপ করতেও সাহায্য করে। দুরন্ত বাইসাইকেল। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।